আমি আপনাকে কথা দিয়ে দিতে পারি, চ্যালেঞ্জ করছি, যদি তৃণমূল আমাকে অ্যাকসেপ্ট করে, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে, ইভেন মমতা ব্যানার্জির যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডই হোক, শান্তিপূর্ণ ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন হোক, যে মানুষ কোনো একটা মানুষ বলতে পারবে না যে তার ভোটটা জোর জবরদস্তি হয়েছে বা কাউন্টিং হলে ডিস্টার্ব হয়েছে। তাহলে আমি চ্যালেঞ্জ করছি, সেখানেও হারবে। এই সরকারের আমলে শুনে রাখুন ভালো করে, ডকুমেন্ট না সাপ্লাই করার জন্য আপনাদের এই মুসলিমদের ওবিসির তালিকা বাতিল হয়েছে। আপনার বাড়ির ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিতে চাই না মমতা ব্যানার্জি, কারণ আপনার বাড়ির ছেলেকে শওকত বানাতে চায় যে বোম মারবে। ওয়াকাফ প্রিন্সিপাল অ্যাক্ট 1995কে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে নিজেদের মতো আইন তৈরি করে, যে আইন তৈরি করছে সংবিধানের একাধিক আর্টিকেলে তার আঘাত দিচ্ছে। সংবিধানের আর্টিকেল 15-এ বলা হচ্ছে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানেরকে দেখিয়ে বৈষম্য করা যাবে না, কিন্তু এই ওয়াকাফ সংশোধনী আইন 2025-এ ধর্মের ভিত্তিতে দেখছি বৈষম্যের শিকার হতে হচ্ছে। সুতরাং এইগুলোকে বন্ধ করতে হবে। দাদা, একেবারেই ওয়াক অফ থেকে শুরু করে এসআইআর, পরিযায়ী শ্রমিক, ওবিসি, এসসি, এসটি একাধিক বিষয় নিয়ে আপনাদের যে পথে নেমে আন্দোলন, সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার পথে নেমে আন্দোলন, সেই পথে নেমে আন্দোলনে করতে গিয়েই বাধাপ্রাপ্ত হলেন, পুলিশের হাতে আহত হলেন, জেলে গেলেন, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি চাইছেন তিনার কিছু পেটুয়া সংগঠন আছে, আর যে সংগঠনগুলোকে করতে দিলে বাইনারি ক্রিয়েট হবে, হিন্দু মুসলমানের বিভাজন তৈরি হবে, তাদেরকে পশ্চিমবাংলার রাজধানী কলকাতাতে প্রতিবাদ করতে দেবে। আমরা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে কৃষ্টি কালচারের কথা মাথায় রেখে, সংবিধানের গুরুত্বকে প্রাধান্য দিয়ে নিরস্ত্র আমরা শান্তিপূর্ণ একটা ধর্নামঞ্চ করতে চেয়েছিলাম। আমাদের সেখানে বিষয়বস্তুগুলো কী কী ছিল? পরিযায়ী শ্রমিকদের ওপরে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে যে অত্যাচার হচ্ছে ভিন্ন রাজ্যে, সেগুলো বন্ধ করতে হবে। ফেক এসটি এসসি সার্টিফিকেটের যে রমরমা, আপনারা একটা ডেটা দিলে অবাক হবেন, সারা পশ্চিমবাংলায় হয়তো 1 কোটি আদিবাসী সমাজের নাই, কিন্তু 1.5 কোটি এসটি সার্টিফিকেট হয়ে গেছে, অর্থাৎ ফেক সার্টিফিকেটের রমরমা। আর ওই ফেক সার্টিফিকেট নিয়ে মুসলিম মানুষ, উচ্চবর্ণের ব্যানার্জি টাইটেল, দাস টাইটেল, আরও সমস্ত চৌধুরী টাইটেল, এরা এসটি কোটাতে ফ্যাসিলিটি নিচ্ছে। একইভাবে এসসিদের সাথেও ইনজাস্টিস হচ্ছে। তো এই ফেক এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, যারা সার্টিফিকেট ইস্যু করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়ে আমাদের ধর্নামঞ্চ ছিল। আর ওবিসির যে তালিকার পুনর্বহাল, ওবিসি তালিকা নিয়ে একটা নাটক চলছে। এই তালিকা নিয়ে ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা মুসলমান, তারা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগে ছিল ওবিসি এ, ওবিসি বি 10+7, 17%, এখন এমন গুলিয়ে দিয়েছে মুসলমানরা সেখানে ওবিসি কোটা থাকলেও পাবে না। তার একটা জ্বলন্ত উদাহরণ, কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টের পিএইচডির যে অ্যাডমিশান নিয়েছে যারা, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি থেকে নেওয়া হলেও ওখানে মুসলিম সম্প্রদায়ের ছেলেরা পার্টিসিপেন্ট করলেও তারা ওই এক তো জেনারেল কোটায় চান্স দেয়নি, দ্বিতীয় যে সংরক্ষিত কোটায় যাবে সেখানেও দেওয়া হয়নি, ওই জাতাকলে ফেলে। তা এই ওবিসি সংরক্ষণের পুনর্বহালের আমাদের দাবি ছিল। আমাদের ধর্নার দাবির মধ্যে একটা ছিল যে এসআইআরের নামে যে নাগরিকদেরকে হয়রানি করার চক্রান্ত চলছে বা নাগরিকদেরকে আতঙ্কিত করার চেষ্টা চলছে, এটা বন্ধ হয়। আর যাকে তাকে যে ভোটার ঘোষণা করে দেওয়া হচ্ছে, আমরা বিহারে লেটেস্ট দেখলাম যে 65 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে প্রচুর মানুষজন আছে যারা জীবিত আছে, তারপরেও তারা নাকি মৃত। তো এই ধরনের চক্রান্তর বন্ধের জন্য এই বিষয়গুলোকে নিয়ে আমাদের ধর্নামঞ্চ ছিল। দেখুন, আমরা বিক্ষোভ নয়, যে হতে পারে বিক্ষোভ সমাবেশ করছে, সেখান থেকে একটা হিংসা ছড়াতে পারে। শান্তিপূর্ণ ধর্নামঞ্চ মানে ওখানে আর কোনো ডিস্টার্বের জায়গা নাই। এক কথা যদি আমি বলি, আমি পরিযায়ী শ্রমিক, আমার পরিবারের লোক আক্রান্ত হচ্ছে ভিন্ন রাজ্যে গিয়ে, মার খেয়ে ফিরছে, আমি একটু একসাথে বসে ধর্নামঞ্চে বসে একটু কাঁদতে চাই। মাদ্রাসা, মসজিদ, ঈদগার জায়গা কেড়ে নিচ্ছে। কেন্দ্র সরকার সংখ্যার জোর দেখিয়ে ওয়াকাফ প্রিন্সিপাল অ্যাক্ট 1995কে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে নিজেদের মতো আইন তৈরি করে, যে আইন তৈরি করছে সংবিধানের একাধিক আর্টিকেলে তার আঘাত দিচ্ছে। সংবিধানের আর্টিকেল 15-এ বলা হচ্ছে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের কে দেখিয়ে বৈষম্য করা যাবে না, কিন্তু এই ওয়াকাফ সংশোধনী আইন 2025-এ ধর্মের ভিত্তিতে দেখছি বৈষম্যের শিকার হতে হচ্ছে। সুতরাং এইগুলোকে বন্ধ করতে হবে। এই জন্য আমরা, এবং এই যে অন্যায়গুলো করছে কেন্দ্রে বিজেপি সরকার, আমরা একটা ধর্নামঞ্চে বসে একটু কাঁদতে চাইছিলাম। কিন্তু পশ্চিমবাংলার সরকার কেন্দ্রের বিরুদ্ধে এত অভিযোগ, সেই অভিযোগ নিয়ে যখন আমরা ধর্নায় বসছি, পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের ওপরে অত্যাচার করা হলো,
আমাদের ওপরে নয়, আপনাদের মতো যারা সাংবাদিক তাদের উপর আক্রমণ হলো, পরিবার তুলে তাদেরকে গালাগালি করেছে। আমাকে পুলিশের মধ্যে থাকে একজন সিভিল ড্রেসে ছিল, তিনি ঘুষি চালিয়েছেন, আমি শারীরিকভাবে আক্রান্ত হয়েছিলাম, ট্রিটমেন্টও আমার চলছে। তো এই হচ্ছে বিষয়বস্তু। আমার প্রশ্ন এটাই যে দাদার বিরুদ্ধে কথা বললে, অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বললে রাজ্য সরকার তথা দিদির এত বুকটা চিনচিন করে কেন? কেন আমাদের আন্দোলনকে আটকাচ্ছে? এটাই আমরা ভেবে পাচ্ছি না। তবে আমাদের জনগণের রাইট, ডেমোক্রেটিক রাইট প্রোটেস্ট করা, শান্তিপূর্ণভাবে আমরা আগামী দিনে কলকাতার রাজপথে প্রোটেস্ট করব। দাদা, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন বলুন, ডিএ আন্দোলন বলুন, নবান্ন চলো কিংবা নওশাদাদের এই আন্দোলন, বিভিন্ন ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকেই অতি সক্রিয়তা। কারণ কি, আন্দোলন করা তো সাংবিধানিক অধিকার, যে কোনো বিষয়ের নিয়ে আন্দোলন করা। এই অতি সক্রিয়তা বিষয়ে কী বলবেন? দেখুন, আপনি ঠিকই বলেছেন যে ভারতবর্ষের যে কোনো নাগরিককে এই অধিকার রয়েছে, তারা শান্তিপূর্ণভাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাদের কথা বলতে পারেন। এটা তাদের আইনসঙ্গতভাবে সংবিধানসম্মত মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কাড়ার ক্ষমতা না পুলিশের রয়েছে, না মুখ্যমন্ত্রীর রয়েছে, না প্রধানমন্ত্রীর রয়েছে। আপনি বলতে পারেন যে আমি রিজনেবল রেস্ট্রিকশন করব। আচ্ছা, রিজনেবল রেস্ট্রিকশন মানে কি এটা? যে একজন এমএলএ যিনি তার কথাটি বলতে গেছেন, কি বলতে গেছেন? বলতে গেছেন ওয়াকআপ নিয়ে, বলতে গেছেন এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলতে পারেন, তাহলে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করুন। মানে এসআইআর নিয়ে বলতে পারবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তার এক্সক্লুসিভ রাইট, আর কারণ নেই। মানে আর কোনো এমএলএ বলতে পারবেন না, নওশাদ সিদ্দিকী বলতে পারবেন না, অন্য কোনো মানুষ বলতে পারবেন না, শুধুমাত্র মমতা ব্যানার্জি বলবে। তার কারণ মমতা ব্যানার্জির ভোট প্রয়োজন। বাঙালিরা আক্রান্ত বিভিন্ন রাজ্যে, মানে মমতা ব্যানার্জির বন্ধু সরকার যেখানে যেখানে রয়েছে, মানে বিজেপির সরকার আর কি, তো সেইখানে বাঙালিরা আক্রান্ত। সেটা নিয়ে নওশাদ সিদ্দিকী হোক বা অন্য কেউ বলতে পারবে না, শুধুমাত্র মমতা ব্যানার্জি বলবে। আর তারপরে হচ্ছে ওবিসি। দেখুন, ওবিসি নিয়ে কোনো সন্দেহ নেই, এই যে ওবিসির যে গোলযোগ, এটা মমতা ব্যানার্জি তৈরি করেছে, একেবারে নিজে আরএসএস বিজেপির সাথে প্ল্যান করে এটা তৈরি করেছে। কেন করেছে? তার কারণ এই ওবিসি বা এই সময় দাঁড়িয়ে মুসলিম বাড়ির ছেলেমেয়েরা বেশ কিছুটা শিক্ষা, বিশেষ করে মেডিকেল এডুকেশন, ইঞ্জিনিয়ারিংয়ে বেশ কিছুটা তারা জায়গা করে নিচ্ছিল। এতে মমতা ব্যানার্জির গোসা হয়েছে, আরে এ তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে আমার হয়ে বোমকে মারবে, শওকত তো পাওয়া যাবে না। অতএব শওকত তৈরি করে রাখতে হবে, অতএব ওবিসির গোলযোগ তৈরি করে রাখতে হবে, সুবিধা দেওয়া যাবে না। এ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, ও বোম মারতে যাবে না। মমতা ব্যানার্জি প্ল্যান প্রোগ্রাম করে এই ওবিসির গোলযোগ তৈরি করেছে, মামলা করিয়েছে বিজেপিকে দিয়ে, আর নিজে প্ল্যান প্রোগ্রাম করে কোনো ডকুমেন্ট সাপ্লাই করেনি, কোনো ডকুমেন্ট দেখায়নি আদালতে। এই কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন কী ডকুমেন্ট দেখিয়েছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন তো। এই যে ওবিসি তালিকাভুক্ত হওয়ার জন্য কি করেছেন, কোন পদ্ধতিতে তালিকাভুক্ত হয়েছে, তার কোন কোন ডকুমেন্ট কলকাতা হাইকোর্টে দেখিয়েছিলেন, কেন এই লিস্ট বাতিল হলো? তার কারণ ডকুমেন্ট সাপ্লাই না করার জন্য। ডকুমেন্ট কোথায় থাকে? দপ্তরে থাকে। এই দপ্তর কে চালায়? এই সরকারের আমলে, শুনে রাখুন ভালো করে, ডকুমেন্ট না সাপ্লাই করার জন্য আপনাদের এই মুসলিমদের ওবিসির তালিকা বাতিল হয়েছে। আপনার বাড়ির ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিতে চাই না মমতা ব্যানার্জি, কারণ আপনার বাড়ির ছেলেকে শওকত বানাতে চায় যে বোম মারবে। ও তো বলেছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস, ওই তাকেই আবার এমএলএ টিকিট দিয়েছে। কয়েকটা ডাক্তার ছেলেকে দিতে পারেনি তো, কয়েকটা ভালো শিক্ষিত ভদ্রলোক তাকে তো দিতে পারেনি, শওকতকে দিয়েছে। কেন? কারণ ও বোম বাঁধবে। সোজা কথা, বোম বাঁধা লোক দরকার ওর শিক্ষিত মুসলমান দরকার নেই। আপনাকে অশিক্ষিত বানিয়ে রাখতে পারলে, আর ওটা ওর বিজেপির ওর প্রতি নির্দেশ আছে, তাই এই কাজ করেছে। গোটা রাজ্য জুড়ে এসসি এসটি সার্টিফিকেট, আমার কাছে এসটিরা এসছেন, তারা দেখিয়েছেন এবারের মেডিকেল এডুকেশনে 45 জনের অধিক, বিভিন্ন টাইটেল, মানে ব্যানার্জি থেকে শুরু করে মণ্ডল পর্যন্ত, চৌধুরী থেকে শুরু করে, মানে বিভিন্ন টাইটেল এসছেন, দেখিয়েছেন। মামলা করব, কি করে ইয়ে হয়, এসটি হয়?
কে সার্টিফিকেট দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। তার কারণ মমতা ব্যানার্জি নিজে এই এসটিদের সুবিধা অন্যজনকে পাইয়ে দিতে চায়। এর ফল ভোগ করবে না, কেউ বলতে পারবে না তুমি এসটি সার্টিফিকেট অন্যজনকে দিয়েছো। নওশাদ বলতে পারবে না, নওশাদ সিদ্দিকী ওটা বলতে পারবে না, অন্য কেউ বলতে পারবে না। কারণ মমতা ব্যানার্জি চাই এসটিদের সুযোগ কেড়ে নিয়ে অন্যজনকে দিয়ে দিতে, এসসিদের সুযোগ কেড়ে নিয়ে অন্যজনকে দিয়ে দিতে। ওবিসি, এসসি, এসটি সুযোগ কেড়ে নেবে, এই জিনিস চলবে না। দেখুন, ইকুয়াল অপরচুনিটি সেটা সকলকে দিতে হবে। এই যে সংরক্ষণ কেন দেওয়া হয়, তার কারণ বংশ পরম্পরায় যুগের পর যুগ তারা পিছিয়ে ছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একজন সাধারণ বাড়ির ছেলে যে সুযোগ সুবিধা পান, আমি সাধারণ মানে আনরিজার্ভ ক্যাটাগরির ছেলে বলছি, আমি বলছি না আনরিজার্ভ ক্যাটাগরির সকলেরই যে খুব আর্থিক স্বাচ্ছন্দ্য রয়েছে, সকলেই সমান সুযোগ পায় না, কিন্তু তার মধ্যেও ভারতবর্ষে তো জাতিগত বৈষম্য ছিল, এটা অস্বীকার করা যায় না। সেই জন্য ইকুয়াল অপরচুনিটি দেওয়ার জন্য ওবিসি, এসসি, এসটি অবতারণা, সকলকে ইকুয়াল অপরচুনিটি দিন, দরকার পড়বে না ওবিসি, এসসি, এসটির। আম্বানির ছেলেও যে স্কুলে পড়বে, রিক্সাওয়ালার ছেলেও সেই স্কুলে পড়বে। আম্বানির ছেলেও পড়াশোনার যে সুযোগ পাবে, রিক্সাওয়ালার ছেলেও সেই পড়াশোনার সুযোগ পাক। কোনো ওবিসি, এসসি, এসটি কিচ্ছু দরকার হবে না। জঙ্গলমহলের একটা ছেলে, সে আম্বানির বাড়ির ছেলেটি যে যে স্কুলে পড়বে সেই রকম একই ইনফ্রাস্ট্রাকচারের স্কুল জঙ্গলমহলে বানিয়ে দাও, সেটা বানাবে না। অথচ জঙ্গলমহলের একটি ছেলে, তার এসটি সার্টিফিকেট হওয়া উচিত, তার সেই এসটির সুবিধা পাওয়া উচিত, সে পাচ্ছে না। পাচ্ছে কে? মমতা ব্যানার্জি ঘুরপথে তাদের দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কতজনকে গ্রেপ্তার করেছে এই ফেক এসসি এসটি সার্টিফিকেট দেওয়ার জন্য? এই ওবিসি এই যে তালিকা বাতিল হলো, কে দায়ী? কজন অফিসারকে ঘাট ধাক্কা দিয়েছেন? রাজ্যের মানুষ ঘাট ধাক্কা দেবে মমতা ব্যানার্জিকে। কারণ এ পরিকল্পনা করে, যেমন দুর্নীতি করেছে, পরিকল্পনা করে আপনাদেরকে এসসি, এসটি, ওবিসির সুযোগ না দিয়ে পরিকল্পনা করে আপনার বাড়ির ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাব্লিউবিসিএস অফিসার, প্রফেসর হতে দিতে চাই না। একে রাজ্য থেকে সরাতেই হবে। আচ্ছা, এই যে আপনারা বারংবার বলছেন যে শিক্ষিত মুসলিম চায় না মুখ্যমন্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে যতবারই বলেছেন যে আপনারা মামলা করছেন বলে রিকোয়ারমেন্ট হচ্ছে না। আমি মামলা করেছি ওবিসি সার্টিফিকেট বাঁচানোর জন্য, ফিরদৌস শামীম। এই নওশাদ সিদ্দিকী নিজে পার্টি হয়েছে সুপ্রিম কোর্টে, মামলা চলছে বলেই তিনি রিকোয়ারমেন্ট করতে উনি জানেন না। ও ডকুমেন্ট বিয়ে করে দপ্তরের ডকুমেন্টগুলো আমাকে সাপ্লাই করুন, ফিরদৌস শামীমকে দেন। ও সব চেপে রেখে দিয়েছে, ধান্দাবাজি করছে। সাধারণ মানুষ জানে না, সমস্ত ডকুমেন্ট ওই বিজেপির নির্দেশে চেপে রেখে দিয়েছে দপ্তরে। বলুন যে দপ্তরের সমস্ত ডকুমেন্ট চেক করবে ফিরদৌস শামীম, নিয়ে গিয়ে কোর্টে ফেলান। হাইকোর্টে দিয়েছেন এই ডকুমেন্ট, কেন দেননি? নওশাদ সিদ্দিকী নিজে ওবিসির মামলা করেছে, শরীফউদ্দিন ওবিসির মামলা করেছে, যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে। আমরা তো ওবিসি যাতে বহাল থাকে তার পক্ষে। ও জানে না, মিথ্যা কথা বলছে। ওর বন্ধুরা মামলা করেছে, ওর বন্ধু, ও যাদের রাতের বেলায় ফেস টাইমে কল লাগায় সন্ধ্যাবেলার পরে, যারা দাদা বাঁচান, জেলে পাঠাবেন না, এই ওবিসি মুসলমানদের বাড়ির ছেলেদের সব ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে দিবি না, সন্ধ্যা হলে ফেস টাইম কল লাগায়, বলে দাদা জেলে পাঠাবেন না আমাকে। ঠিক আছে, লোকসভা আমাদের, বিধানসভা তুই থাকবি, আর খবরদার মুসলিম গোটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে দিবি না। ওর প্রতি নির্দেশ আছে, বিজেপির নির্দেশ, বিজেপির নির্দেশ পালন করছে। দাদা, আপনারা মামলা করছেন কেন ওবিসি নিয়ে? মুখ্যমন্ত্রী রিকোয়ারমেন্ট করতে পারছে না, বিভিন্ন ক্ষেত্রে রিকোয়ারমেন্ট বন্ধ হয়ে রয়েছে। আমরা কি মামলা করেছি? অসত্য যদি কথা বলে পাবলিক গরম করলে তো হবে না। উনি যদি অসত্য কথা বলে পাবলিককে গরম করে, কিছু করার নেই। আমাদের সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি, আমাদের শামীম ফিরদৌসদা আছেন, আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আছেন, আর সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের রৌফ রহিম সাহেব আছেন, আর গোপাদিরা আছেন,
আরও অনেকেই আমাদের মামলা করছে সুপ্রিম কোর্টে। আমাদের মামলাটা এটাই যে ওবিসি যে বাতিল হয়েছে সেটাকে পুনর্বহালের জন্য, অর্থাৎ আজকে যে খেঁচাখেঁচি হচ্ছে, টানাটানি হচ্ছে, নিচড়া হচ্ছে, কে ওবিসিতে এবি থেকে বিতে পাঠালো, বি থেকে একে পাঠালো, এই যে নোংরামি চলছে এটার জন্য। আর একটা কথা বলছি, সরকার তো আমরা চালাচ্ছি না, সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জি মহাশয়। কোর্ট বারবার, কলকাতা হাইকোর্ট বারবার বলেছিল যে ডকুমেন্টসকে প্রোভাইড করতে, কিসের ভিত্তিতে, কোন সার্ভের ভিত্তিতে এদেরকে ইনক্লুড করেছেন সেগুলো আমাকে দিন, মিটিয়ে যায়। কিন্তু প্রায় 12 বছর অধিক না দিয়ে সেগুলোকে চেপে রেখে এর কাছে বাতিল করেছে। ফলে গত বছর আর এই বছর মিলিয়ে প্রায় 500 জন মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার সেই যোগ্যতা থাকার পরেও তারা বাতিল হলো। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হয়েছে, আর বিভিন্ন চাকরির ক্ষেত্রেও। এই লেটেস্ট কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টের পিএইচডির ক্ষেত্রে হলো, দেখুন সব জায়গায় ভাত পড়ে যাচ্ছে। জেনারেল কোটায় তো চান্স দিচ্ছে না। একটা কথা শামীমবাবু সাহেব ঠিক কথা বলেছেন, তো আজকে কেন প্রয়োজন হচ্ছে আপনি বলুন। একটা জঙ্গলমহলের কৃষকের ছেলে, বা জঙ্গলমহলের একজন আদিবাসী সমাজের ছেলে, বা মুসলিম সম্প্রদায়ের ছেলে, বা দলিত সমাজের ছেলে, নমশূদ্র সমাজের ছেলে, বা আপনার মতুয়া সমাজের মতবাদের যারা বিশ্বাসী সেই সমাজের ছেলে, দেখুন ক্লাস 4 পর্যন্ত যখন পড়ছে সরকারি স্কুলে, না স্কুলের পরিকাঠামো ঠিক আছে, না টিচার আছে, শুধু মিড ডে মিল দিচ্ছে, তাও মিড ডে মিলের মধ্যে দুরবস্থা, যতটুকু দিচ্ছে সেটাও পুষ্টিকর নয়। আমরা অবাক হবেন, মধ্যপ্রদেশে গরুর জন্য একদিনের খাবার প্রায় 40 টাকা, আর যারা অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য মাত্র 8 টাকা না 6 টাকা। মানে বুঝতে পারছেন এই দুরবস্থা পশ্চিমবাংলাতেও চলছে, নতুন করে বলবো না। তো এই যে বৈষম্য হচ্ছে, তারপরে কি হচ্ছে, যখন পড়া ক্লাসে যাচ্ছে টিচার নাই। আমি পশ্চিমবাংলার বিধানসভায় দাবি করেছিলাম, কেন আমার উপর এত দমন পীড়ন, যে পিছিয়ে বর্গের ছেলেমেয়েরা আজকে যখন ক্লাস 5-এ উঠছে, বা আর যখন এই শিল্পপতিদের ছেলেরা ক্লাস 5-এ উঠছে, যখন শিল্পপতিদের ছেলেরা এখন প্রাইভেট স্কুল থেকে পড়াশোনা করছে, বা যেই স্কুলে পড়ছে সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে, যেটা আমরা আর্থিকভাবে দুর্বল, আর্থিকভাবে স্বাবলম্বী নয়, বা আমাদের সে অ্যাক্সেস নাই, আমাদের ছেলেমেয়েরা যখন ঠিকমতো পাচ্ছে না। ক্লাস 1 থেকে যারা উচ্চ বর্ণের বা যারা প্রভাবশালী মানুষ, যাদের আর্থিকভাবে যারা স্বাবলম্বী, তাদের ছেলেমেয়েরা কম্পিউটার এডুকেশন পাচ্ছে। আর আমরা যারা ডে লেবার, ভ্যান চালক, রিক্সা চালক, হ্যান ত্যান, এই যেগুলো মানে ইনফর্মাল সেক্টরে আমরা কাজ করছি, যারা আমরা আর্থিকভাবে দুর্বল, তাদের ছেলেরা পাচ্ছে না। ক্লাস 5-এর পরে যে লিমিটেড কিছু স্কুলে কম্পিউটার আছে, কিন্তু ওদের ছেলেগুলো দেখুন যারা শিল্পপতি বা আর্থিকভাবে স্বাবলম্বী, তারা ক্লাস 1 থেকে পাচ্ছে। তাহলে আমাদের বাড়ির ছেলেগুলো ওই বাড়ির ছেলে কম্পিটিশনে অনেক পিছিয়ে যাচ্ছে। এই বৈষম্য দূর করে দিক না। অনেকে বলে সংরক্ষণ নয়, সংরক্ষণ নয়, জেনারেল নয়, ঠিক আছে আমি সহমত, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগাদারি। বাবা সাহেব আম্বেদকরের কথাটা অ্যাপ্লাই হোক। কেন আজকে এই রিজার্ভেশন প্রথাটা এসেছে, যে যুগ যুগ ধরে বিশেষ সম্প্রদায়ের মানুষকে কোণঠাসা করা হয়েছে। তা কাউকে ধর্মের ভিত্তিতে, কাউকে বর্ণের ভিত্তিতে, কাউকে জাতের ভিত্তিতে কোণঠাসা করে রাখা হয়েছে। সেই কোণঠাসা থেকে মুক্ত পাওয়ার জন্য তাদেরকে স্পেশাল ট্রিট করা হবে সমাজের মূল স্রোতে আনার জন্য, সেই জন্য সংরক্ষণ প্রথা। কিন্তু সংরক্ষণ প্রথা হওয়ার পরেও আজকে এই দুরবস্থা কেন? সংরক্ষণের ফুল যে এনজয় করা দরকার বা ফুল যে বেনিফিট পাওয়া দরকার সেটা পাচ্ছে না। ফলে কি হচ্ছে, ওবিসি কোটাতে মুসলমানরা চান্স পাচ্ছে না, এসটি কোটাতে প্রকৃত এসটিরা চান্স পাচ্ছে না। কলকাতা পুলিশে প্রচুর পুলিশ আছে যারা এসটি কোটায় চাকরি করছে, যারা এসটি সমাজেরই নয়। তাহলে কী করে মূল স্রোতে ফিরবে তারা? এসসি কোটাতে যারা আছে, এমন এসসি আছে যারা মূল স্রোতে তারা পাচ্ছে না। আর সর্বোপরি একটা কথা বলে রাখি, এই যে কন্ট্রাকচুয়াল চাকরিগুলো হচ্ছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটিরা। কারণ 100% রোস্টার মেনটেন হয় না কন্ট্রাকচুয়ালে, পরে এইগুলো গিয়ে পার্মানেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখন যে নিয়োগগুলো হচ্ছে, তো এর বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইয়ের কথা যখন আমরা যাচ্ছি, বাংলার মানুষ বুঝতে পারবে যে লড়াইটা তাদের জন্য হচ্ছে। ফলে তৃণমূলের ওই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীতে ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, ইমাম ভাতা 2,500 টাকা দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা আর পারবে না। এই তো যখনই আমরা যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণ লড়াইয়ে যাচ্ছি, তো ধর্নাতে যাচ্ছি, তখনই আমার উপরে আক্রমণ হচ্ছে। তো এই আক্রমণ করে কি আটকাতে পারবে? হিটলারের ইতিহাস আমরা অনেকে পড়েছি, মুসলিনীর আরও অনেকের ইতিহাস আমরা অনেকে পড়েছি। তো যারা এই স্বৈরাচারী ছিল, যারা এই পুলিশ স্টেট বানাতে চেয়েছিল, একটা টাইম নির্দিষ্ট ছিল, তারপরে কিন্তু সেগুলো সব ভেঙে চুরমার হয়েছে। তো আমরাও বলছি, আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই স্বৈরাচারী ফ্যাসিস্ট তৃণমূল এবং তার যোগ্য উত্তরসূরি দোসর হচ্ছে বিজেপি। এই দুজনের বিরুদ্ধে লড়াই 2026 আমরা ঐক্যবদ্ধভাবে করব। আমরা সুন্দর সমাজ ব্যবস্থা নিয়ে আসবো, যে সমাজ ব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না, মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। এত দুর্নীতির পরও তো
তো তৃণমূলই জিতছে বারংবার। দেখুন ওই ব্যালট বক্সই দুর্নীতিটা করে ফেলছে, তার যোগ্য সাথ দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এখন যারা আছে বিজেপি। নাহলে সেন্ট্রাল ফোর্স আসছে ভালোভাবে ইলেকশন হওয়ার কথার পরে ভোট চুরি হচ্ছে কেন? দেখুন আমি চ্যালেঞ্জ করছি, একটা শান্তিপূর্ণভাবে ভোট করিয়ে তৃণমূল দেখুক তার অবস্থান কোথায়। আমি আপনাকে কথা দিয়ে দিতে পারি, চ্যালেঞ্জ করছি, যদি তৃণমূল আমাকে অ্যাকসেপ্ট করে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে, ইভেন মমতা ব্যানার্জির যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডই হোক, শান্তিপূর্ণ ইলেকশন হোক, ফেয়ার ইলেকশন হোক, যে মানুষ কোনো একটা মানুষ বলতে পারবে না যে তার ভোটটা জোর জবরদস্তি হয়েছে বা কাউন্টিং হলে ডিস্টার্ব হয়েছে। তাহলে আমি চ্যালেঞ্জ করছি সেখানেও হারবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে এত দুর্নীতি তারপরেও কিন্তু নিয়োগে সমস্যা, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, তারপরেও তো তৃণমূল একেবারে নিজের শাসনেই একেবারে রয়েছে। সামনেই একেবারে 26-এর নির্বাচন, কি বলবেন? কারণ কি এনারা যখন রাস্তায় আন্দোলন করছে তখন তারা আক্রান্ত হচ্ছেন, শুধু এনারা না, বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন মানেই তারা আক্রান্ত। দেখুন, বিরোধীদের উপর আক্রমণ, অপরদিকে এই যে ভোটার লিস্টে যে গোলযোগ তৈরি, আপনি যদি গোটা রাজ্যব্যাপী আপনি দেখেন মৃত ভোটারের সংখ্যা কত, এই মৃত ভোটারের সব থেকে বেশি বেনিফিট কে পায়? তৃণমূল কংগ্রেস। সমস্ত মৃত ভোটার এসে সব ভোট দিয়ে যায় তৃণমূল কংগ্রেস রূপে। মানে ভাবুন, মানে এবং শুধু তাই না, দ্বিতীয় হচ্ছে যে একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম আছে কিনা। দেখুন, এসআইআর করে নাম বাতিল করা এটার বিরুদ্ধে, কিন্তু মৃত ভোটারের সুবিধা নিয়ে যাব এটারও বিরুদ্ধে। ফলে এসআইআর করে জনগণের মনে আতঙ্ক যেমন করা যাবে না, এক। দ্বিতীয় হচ্ছে ওই মৃত ভোটার রেখে দিয়ে ওই মৃত ভোটারের ছাপ্পা মারবো, তৃণমূল কংগ্রেসের ছাপ মারবো, ওটাও করা যাবে না। দেখুন, আপনারা হয়তো জানেন না বা জানেন হয়তো বা, প্রতি বছর সংশোধনী বেরোয়। এগুলো নতুন নাকি? মানে কি মানে ভারতবর্ষের কি মানে জন্ম একেবারে স্টপ হয়ে যায় নাকি? মানে ওই এসআইআর না হলে কি মানে ভারতবর্ষের সমস্ত নাগরিকদের কারো সন্তান হয় না? তারা 18 বছর পূর্ণ করে না? মানে প্রতি বছরই তো কেউ না কেউ 18 বছর পূর্ণ করছে। একটা বৃহৎ সংখ্যক নাগরিক 18 বছর পূর্ণ করছে, তাদের নাম তুলতে হয়। তো কিসের মাধ্যমে তুলে? সংশোধনী হয় না, কে বললো? ফলে এসআইআর করা মানে হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, কিন্তু রিভিশন হয় না, এটা কে বললো আপনাদেরকে? রিভিশন হয়, এবং নির্বাচন কমিশনের এই অধিকার রয়েছে, এই ক্ষমতা রয়েছে মৃত ভোটারের নাম বাতিল করার, নতুন ভোটারের নাম ঢোকানোর। এর জন্য এসআইআর করতে হয় না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্যুর সাপ্লাই দিচ্ছেন, এই যে বাংলা বাঙালি আক্রমণ হচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কজন মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছেন যে আপনার রাজ্যে, আমার পশ্চিমবঙ্গে আমি শিল্প কারখানা তৈরি করতে পারিনি, আমি প্রতি বছর এসএসসি টেট নিতে পারি না, আর আমি এসএসসি টেট নিলেও পর্বত প্রমাণ দুর্নীতি করি, তাই আপনার রাজ্যে যে সমস্ত বাঙালিরা যাচ্ছে তাদের সুরক্ষিত রাখবেন। কজন মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছেন? আচ্ছা, বাঙালিরা আক্রান্ত হয়ে যাচ্ছে, একবার মমতা ব্যানার্জি নিজে গিয়ে পৌঁছে যাক না, দেখুন কি হয়। তারপরের দিন ওই রাজ্যে আর কোনো দিন বাঙালির উপর আক্রমণ হয় কি হয় না? করার সাহস হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াবেন না। মুখ্যমন্ত্রী বাঙালি আক্রান্ত হলে তার পাশে দাঁড়াতে চলে যান, দেখি, চলুন, আমি যাব বলছি। মমতা ব্যানার্জি যাবে না, কারণ মমতা ব্যানার্জির ইস্যুটা প্রয়োজন। 26-এর আগে এই ইস্যুটা প্রয়োজন। প্রকল্পে মানে তা এতদিন পর্যন্ত কি করছিলেন? আরে আপনি যদি ওর অর্ধেক টাকা দিতেন তাহলে এদেরকে যেতে হতো না। এর মাধ্যম দিয়ে আবার 2 নম্বরই করবে, এখানেও চুরি করবে, দেখবেন এসব তৃণমূলের লোকজন নেবে টাকাগুলো, দিয়ে বলবে ও যে ছিল পরিযায়ী শ্রমিক ছিল। এর প্রমাণ কি করবেন? সোজা কথা, তৃণমূল কটার নাম লিখবে। ভোটের আগে তৃণমূলকে পয়সা সাপ্লাই দিচ্ছে মমতা ব্যানার্জি, এক পাড়ার সমাধানের নাম করে, পাড়ায় 10 লাখ বুথে। ওই যে আগে দেখবেন, এই আগে কেন এখনও এই নওশাদ ভাইরা যেমন ধরুন নির্বাচিত হয়েছে, তো বুথ খরচ কীভাবে তোলে? সেই বুথের লোকজন নিজেরা চাঁদা তুলে, কারোর বাড়িতে 10 টাকা, কারোর বাড়িতে 20 টাকা, কারোর বাড়িতে 50 টাকা, কারোর বাড়িতে 100 টাকা নিয়ে 2000 টাকা হলো, 2500 টাকা হলো, বসে ভোটের দিন ঘুগনি মুড়ি আর ওই একটা
চাটাই পেতে বসে যায়, স্লিপ দেয়। এ দীর্ঘদিনের প্র্যাকটিস। এইভাবে ভোট হয় যে কোনো রাজনৈতিক দল, কিন্তু তৃণমূলের এই ফর্মুলায় ভোট হয় না। তৃণমূলের উপর থেকে টাকা দেখি, মানে গাছে টাকা ফলে দেখি। তৃণমূলের ফর্মুলাটা আলাদা, উপর থেকে টাকা। ওরা বলে কারোর কাছে আমরা চাঁদা নিই না। ওই দল চলে কী করে কেউ বোঝে না। আমি বলছি তৃণমূলের এই ভোট খরচ, এর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। কয়েক হাজার কোটি টাকা খরচা হয়। ও যদি প্রকৃত তদন্ত হয় সব কটা জেলে যাবে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি। কোথায় পায় এত লক্ষ কোটি কোটি টাকা? মানে বলতেও মুখ কেঁপে যাচ্ছে। তৃণমূলে যদি এই টাকার সাপ্লাই কেটে দেন, তৃণমূল 1.5 দিন দলটার অস্তিত্ব থাকবে না। আরে তৃণমূল কি কেউ আদর্শের জন্য করে নাকি? যে তৃণমূল করি এই কারণে, তার কারণ সমাজের পিছিয়ে পড়া অংশকে আগিয়ে নিয়ে যাব। তৃণমূল করে এই কারণে কারণ সমাজতন্ত্রের স্বপ্ন দেখি। তৃণমূলকে আদর্শ থেকে করে নাকি? মাল কামানোর জন্য করে, তোরা পয়সা কামানোর জন্য। ও তৃণমূলের পয়সা সাপ্লাইয়ের লাইনটা কেটে দিন, একদিন তৃণমূল থাকবে না। 1 ঘন্টার মধ্যে তৃণমূল পার্টিটা জাস্ট উবে যাবে। তৃণমূল করে মাল কামাবার জন্য, পয়সা কামাবার জন্য। ফলে তৃণমূল কংগ্রেস এই পয়সার সাপ্লাই দেখবেন, যেই একটা সুযোগ পেলো দেখলো আবার পয়সার গোলযোগ করার আবার একটা সুযোগ পেয়েছে। প্রকল্পের নামে পয়সার গোলযোগ।